রাঙ্গামাটি থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব উষাতন তালুকদার। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতি তাঁর ভাষণে বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার অভিশাপ থেকে মুক্ত করে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক এবং জ্ঞান নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কথা উল্লেখ করেছেন। এ সকল লক্ষ্য অর্জনে সরকার 2010 থেকে 21 মেয়াদে প্রেক্ষিত পরিকল্পনার মাধ্যমে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাওয়ার কথাও বলেছেন। এছাড়া 2021 সালে বাংলাদেশকে মধ্যম আয়ের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য প্রেক্ষিত পরিকল্পনার আওতায় বেশ কিছু অগ্রাধিকার নির্ধারণের কথা বলেছেন, যেমন বহুমুখী প্রবৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার নিশ্চিতকরণ, বিশ্বায়ন এবং আঞ্চলিক সহযোগিতা, সংশ্লিষ্ট সমস্যার সমাধান, উন্নয়ন ও কল্যাণের জন্য জ্বালানি নিরাপত্তা তৈরি ও শক্তিশালী অবকাঠামো নির্মাণ, একটি জ্ঞান ও সুশাসন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের প্রভাব সহ দেশের বিভিন্ন দিক নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। এই জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, ফেব্রুয়ারি মাস ভাষার জন্য আন্দোলনের মাস। পৃথিবীতে কোথাও নজির নেই যে এক সাগর রক্ত বিনিময়ে রাষ্ট্রভাষা বাংলাকে আমরা প্রতিষ্ঠা করেছি। তখনকার পূর্ব পাকিস্তানের গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত প্রথমে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা দাবি জানিয়ে সেই মহান গণপরিষদে দাবি উত্থাপন করেছিলেন। কিন্তু পরবর্তীতে 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনীরা ওনাকেও নৃশংসভাবে হত্যা করেছিল। তাই 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, সালাম, রফিক, জব্বার, বরকত সহ আরও অনেকে, ওনাদের মহান জাতীয় সংসদে আমি সকল ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহামান্য রাষ্ট্রপতি তাঁর ভাষণে নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা শীর্ষক কর্মসূচি গ্রহণের কথা বলেছেন, কিন্তু আমি আজকে এই মহান সংসদে অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে, এদেশে যেখানে ভাষা প্রতিষ্ঠার জন্যে রক্ত দেওয়া হয়েছে, সে দেশে বসবাসরত বাংলা ভাষা ভিন্ন অন্যান্য ভাষাভাষীদের ভাষা হারিয়ে যাচ্ছে। স্বাধীনতার 40 বছর পরেও বাংলা ভাষা ভিন্ন অন্যান্য ভাষাভাষীর মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা যায়নি। অথচ পার্বত্য চট্টগ্রাম চুক্তির খ এর 33 নম্বর ক্রমিকের খ 2 নম্বর উপঅনুচ্ছেদে প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষাদানের কথা উল্লেখ আছে। তাই মাননীয় স্পিকার, যত দ্রুত সম্ভব পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক ভিন্ন ভাষাভাষীদের জন্য মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, শত বাধা বিপত্তি সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন করেছিলেন। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায়, আন্তরিকতায় এই পার্বত্য চুক্তি সম্পাদিত হয়েছে এবং এখনও পর্যন্ত ওনার আন্তরিকতা এবং সদিচ্ছার কারণে গতকালকে আমি আন্তরিকভাবে অনুভব করেছি, উনি গতকালকে যেভাবে প্রশ্ন উত্তর পর্বে পার্বত্য চুক্তির বিষয়ে
যেভাবে ব্যাখ্যা দিয়েছেন আমি অনুভব করেছি উনি অন্তর দিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। আজকে শুধু এই মহান সংসদে নয়, উনি জাতির উদ্দেশ্যে বোধহয় বলার চেষ্টা করেছেন। এবং বিশেষ করে এটা আমাদের স্বীকার করতে হবে যে পার্বত্য চুক্তি বিষয়ে যে সমস্ত পার্বত্য অঞ্চলে চুক্তির পরবর্তী সময়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে এটা অনস্বীকার্য। আজ গতকালকে দীর্ঘ আলোচনার পরেও আজকে তবু আমি এই মহান সংসদে বিশেষ করে দেশবাসীর উদ্দেশ্যে আমি পার্বত্য চুক্তি বিষয়ে আরও কিছু আলোকপাত করার ইচ্ছা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, যে পার্বত্য চুক্তির স্পিরিট কী ছিল, কেন পার্বত্য চুক্তি হয়েছিল, এই পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে সরকার জাতীয় এবং রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন। তারই আলোকে পার্বত্য চুক্তির স্পিরিটটা হলো যে সেখানে বঞ্চনা, সেখানে নিরাপত্তাহীনতা সব কিছু মিলিয়ে ভূমি অধিকার সহ বিভিন্ন অধিকার বঞ্চিত মানুষের জন্যে যেভাবে শাসনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বিশেষ শাসন কাঠামো প্রণয়ন করা হয়েছে। শুধু জেলা সমতলের জেলা পরিষদের বাইরে পার্বত্য অঞ্চলে বিশেষ শাসন কাঠামো স্বীকৃতি সেখানে দেওয়া হয়েছে। তাই এই স্পিরিটের মধ্য দিয়ে সেই পার্বত্য চুক্তি সম্পাদিত হয়েছে। তাহলে সেখানে চুক্তির অনেক ধারা, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে ৭২ ধারার মধ্যে ৪৮ ধারা সম্পাদিত হয়েছে। আমি আজকে ধারা কতগুলো সম্পাদিত হয়েছে সেসব বিষয়ের দিকে না গিয়ে আমি যে বিষয়টা আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো যে অনেক ক্ষেত্রে আমরা দেখি এখনো পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরেও এখনো পর্যন্ত অনেক শাসক যারা সেখানে যান ওনাদের মধ্যে এখনো পর্যন্ত ঔপনিবেশিক মানসিকতা, ঔপনিবেশিক কায়দায় সেই এলাকা শাসন করার মানসিকতা বিরাজমান। তাই এসব বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় রেখে আমি যেই বিষয়টা উল্লেখ করতে চাচ্ছি সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতির উল্লেখিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা প্রয়োজন। কেননা একটি অংশকে অবহেলিত রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক বিষয়সমূহের মধ্যে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও ৩ পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বিষয় ও কার্যাবলী কার্যকরকরণ, অপারেশন উত্তরণ সহ সকল অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার, আদিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ৩ পার্বত্য জেলার স্থায়ী আদিবাসীদের নিয়োগ, চুক্তির সাথে সামঞ্জস্য বিধানের জন্য অন্যান্য সংশ্লিষ্ট আইনসমূহ সংশোধন, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ২০০১ সংশোধন করিয়ে এই আইন অচিরে কার্যকর করা। বিশেষ করে বর্তমানে অনেক কিছু বিষয় ক্ষমতায়ন করা হলে পরেও আসলে বাস্তবে এখনও জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ অকার্যকর রয়েই গেছে। সেখানে সমতলের জেলা পরিষদ আর পাহাড়ের জেলা পরিষদের মধ্যে যে পার্থক্য সেটা হলো বিশেষ শাসন বিধান। সেই বিধানের আলোকে সেখানে জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদকে যথাযথভাবে ক্ষমতায়ন করার না কারণে এখনও জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ অকার্যকর অবস্থায় রয়ে গেছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তাঁর ভাষণে পার্বত্য জেলাগুলির উন্নয়ন ত্বরান্বিত করার কথা বলেছেন। দেশের দুর্গম ও পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন হোক সেটা আমরা চাই, তবে উন্নয়ন উপর থেকে চাপিয়ে দেওয়া নয়। সংস্কৃতিকে গুরুত্ব প্রদান করে সকল প্রকারের উন্নয়ন করা প্রয়োজন। কার্যক্রম বাস্তবায়নের পূর্বে এলাকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা বাঞ্ছনীয়। পার্বত্য চট্টগ্রামের বর্তমানে পর্যটন শিল্পের উপরে আমাদের দেশের
যারা শিল্পপতি বা যারা দেশবরেণ্য লোক রয়েছেন ওনাদের মধ্যে পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প নিয়ে অনেক ভাবনা ভাবছেন, কিন্তু এই প্রসঙ্গে আমি মনে করি সেখানে উন্নয়ন করা যেতে পারে, পর্যটন শিল্পের বিকাশ করা যেতে পারে, কিন্তু তার আগে আমি মনে করি উন্নয়নের পূর্ব শর্ত হলো শান্তি। আসলে আদৌ সেখানে চুক্তির 44 বছর, চুক্তির 18 বছর পরেও আদৌ সেখানে এখনও পূর্ণাঙ্গভাবে স্থিতিশীলতা আসেনি। সেখানে পার্বত্য চুক্তির মৌলিক ধারাগুলো অচিরে যথাযথভাবে বাস্তবায়ন করে জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদের হাতে যথাযথভাবে ক্ষমতা প্রদান করে তবে সেখানে স্থিতিশীলতা আনয়ন করতে হবে, তবেই পর্যটন শিল্প বলেন, উন্নয়ন বলেন, সব কিছু করা সম্ভব হবে। তাই সেখানে আমি যেই বিষয়টা গুরুত্ব দিয়ে আজকে মহান সংসদে বলতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে কিছু কিছু লোকজন নেতিবাচক মনোভাব পোষণ করতে লক্ষ্য করা যায়, তা আদৌ কাম্য নয়। বিশেষ করে অনেকেই মনে করেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা হলে এই পার্বত্য এলাকা হয়তো ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। আমি মনে প্রাণে বিশ্বাস করি সেখানে যে বঞ্চনা, সেখানে যে উপেক্ষা অবহেলার থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। যে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওরাও আমাদের লোক, ওরাও এখানকার নাগরিক, তাদের সমস্যা আমাদের, তাদের দুঃখ আমাদের বুঝতে হবে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ বুঝেন এবং এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, নীতি নির্ধারকেরা রয়েছেন, আমাদের মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন, ওনারা অবশ্যই সেখানকার লোকদের দুঃখ বেদনা বুঝেন। তাই সেই অনুভূতি থেকে, সেই ভাবনা থেকে আজকে আমি মনে করি যে মানুষের শরীরে ছোট একটি বিস্ফোরা যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয় এখনো পর্যন্ত সেটি পরবর্তী। মাননীয় সদস্য, 2 মিনিট বলুন, 2 মিনিটে শেষ করুন। ঠিক তেমনি পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নে অবহেলা করা হলে ভবিষ্যতে এটি ক্যান্সারের মতো বড় ধরনের সমস্যায় পরিণত হতে পারে। তাই ক্যান্সারে পরিণত হবার পূর্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য মাননীয় সংসদ সদস্য সহ আমাদের সদাশয় সরকারের কাছে তথা বাংলার আপামর মানুষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন পার্বত্য চট্টগ্রামকে দূরে ঠেলে দেওয়া নয়, মূল স্রোতধারায় টেনে আনার জন্য আরও কাছে টেনে এনে এই পার্বত্য চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করলে দেশের অমঙ্গল হবে না, দেশের মঙ্গল হবে। পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন হলে শুধুমাত্র পর্যটন শিল্প থেকে হাজার হাজার কোটি টাকা আয় হবে এবং দেশের মঙ্গল হবে। সে আশাবাদ ব্যক্ত করে আমি আশা রাখব আমাদের সদাশয় সরকার এই বিষয়ে এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনারা সকলেই বিষয়টা আরও গভীরভাবে ভেবে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সকলে এগিয়ে আসবেন এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আরও পুনরায় ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য